আম্মু থামবে এবার? তখন থেকে একই কথা বলেই চলেছ। অযথা টেনশন বাদ দাও। লোকে কে কি বললো সেটা ধরলে জীবন চলে না। একটা নির্দিষ্ট সময় এসে আপনি আপনি লোকের মুখ থেমে যাবে। আর কথাটা যদি যুক্তিযুক্ত হতো তাহলে না হয় মানতাম, তবে আমার মনে হয় সেই সব কথা ধরে শুধু শুধু মন খারাপ করে থাকার মানেই হয় না। একটু থেমে তাহমিনা বেগমের গলা দুহাতে জড়িয়ে ধরে, অতঃপর কোমল স্বরে বলতে থাকে। লোকে বাজে কথা বললে সেটা তাদের নিচু মন মানসিকতার ব্যাপার। কারণ একটা দুর্ঘটনা ঘটেছে, এখানে তো কারোর হাত নেই। আমরা সবাই পরিস্থিতির শিকার, এটা আমাদেরকে মেনে নিতে হবে। সৃষ্টিকর্তা হয়তো এরকমটাই চেয়েছিলেন, তাই হয়েছে। সৃষ্টিকর্তা উপরে তো কারোর হাত নেই। আর কথায় আছে না, যা হয় হয়তো ভালোর জন্যই হয়। তাহমিনা অবাক চাহনিতে মেয়ের দিকে তাকালেন। মেয়ের মুখাবয় আর কথা শুনে বেশ বিস্মিত হলেন। বিয়ে ভেঙেছে, এতে মেয়ের যেন কোনো ভ্রুক্ষেপ নেই। আরও কত সুন্দর করে মাকে বুঝিয়ে যাচ্ছে। তাহমিনা বেগম বোকা বোকা চোখে চেয়ে প্রশ্ন করে ওঠে। তুই বলছিস যা হয়েছে ভালোর জন্য হয়েছে? একটা মেয়ের বিয়ের আগের দিন বিয়ে ভেঙে যাওয়া, এটা সমাজ ভালো চোখে দেখে? মায়ের এহেন প্রশ্নে তসলিম একটু থতমত খায়। কিয়ৎক্ষণ পরে গমগমে স্বরে বলে ওঠে। আহাম্মু, তোমরা যদি এখনো এভাবে হা হুতাশ করে চলো তবে লিয়ার তো আরো বেশি মন খারাপ করবে। তাই বলছি প্লিজ লিয়ার দিকটা একবার ভেবে দেখো। ও বেচারি ছোট একটা মেয়ে, ওর মনের অবস্থা নিশ্চয়ই ভালো নয়। তাই এসব কথা বাদ দাও। এসব কথা শুনলে ওর আরো খারাপ লাগবে হয়তো। তাহমিনা বেগম ঠোঁটে আওড়ায়। আচ্ছা, হয়েছে হয়েছে, মাকে আর বোঝানো লাগবে না। কথা শুনে মনে হচ্ছে খুব তো বড় হয়ে গিয়েছিস। কিছু বললেই বলবি শুধু শুধু চিন্তা করি। প্রত্যেক মায়েরাই হয়তো এমন কারণে অকারণে তাদের বাচ্চাদের জন্য চিন্তা করে। উফ, রাত অনেক হয়েছে, চল খাবার খাবি। কিছু মনে হতেই তাসনিম বলে ওঠে। লিয়া কোথায়? খাবার খেয়েছে? তাহমিনা বেগম মুখশ্রীতে বিরক্তিবোধটা ফুটিয়ে তুলেই বলে ওঠে। কোথায় আবার, রুমেই আছে। এখনো খায়নি বোধ হয়, মনে হয় না আজকে আর নিচে নামবে। আর তোর মেজো চাচিমা তো মেয়ের উপর বেশ চটে আছে। মেয়ে তার এক রোখা জেদ ধরে থাকায়। তাসনিম মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলতে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি আগে লিয়ার সাথে কথা বলিনি। আম্মু, তুমি লিয়ার খাবারটা একটু উপরে পাঠিয়ে দিও তো প্লিজ। তাহমিনা বেগম আচ্ছা বলে রুম থেকে প্রস্থান করে। কিছুক্ষণ পর তাসনিম হাতে খাবারের প্লেট নিয়ে লিয়ার রুমে যায়। রুমের দরজা হালকা ভিড়ানো ছিল। এক হাতে দরজাটা ঠেলে রুমে প্রবেশ করে। রুম জুড়ে অন্ধকার, সুনসান নীরবতা বইছে। কেউ বুঝতে পারবে না যে রুমে কেউ আছে। তাসনিম ছোট্ট করে শ্বাস ফেলে, অতঃপর এক হাতে সুইচ অন করে লাইট জ্বালিয়ে দেয়। বিছানার উপর দৃষ্টি যেতেই দেখতে পায় বালিশে মুখ গুজে শুয়ে আছে লিয়া। চুলগুলো ফ্যানের বাতাসে এলোমেলো হয়ে উঠছে। খাবারটা টেবিলের উপর নামিয়ে রেখে সন্তর্পণে বেডের দিকে এগিয়ে যায়। বিছানার একপাশে বসে, আলতো করে লিয়ার কাঁধের উপর এক হাত রাখে। আদুরি গলায় ডেকে ওঠে। লিয়া, এই লিয়া। লিয়া চোখ বন্ধ করেই শুয়েছিল। কারো উপস্থিতি অনেক আগেই বুঝতে পেরেছে। ভেবেছিল আম্মু এসেছে হয়তো। তাসনিমের কণ্ঠ শ্রবণেন্দ্রিয় পৌঁছানোর সাথে সাথে লিয়া তড়িৎ ঘন পল্লব তুলে তাকায়। শোয়া থেকে উঠে বসে। তাসনিম নিষ্পলক চাহনিতে চেয়ে লিয়াকে পরখ করে। চোখের কোনা বেয়ে পড়া অশ্রু শুকিয়ে গেছে। চোখ দুটো বেশ ফোলা আর লাল। এটা দেখে তাসনিমের কোমল হৃদয়টা মুহূর্তেই বেদনায় কাতর হয়ে পড়ে। সবসময় হাসি খুশি থাকা মেয়েটার মলিন মুখ মেনে নেওয়া যাচ্ছে না। তাসনিম ফোঁস করে নিঃশ্বাস ফেলে, ম্লান স্বরে আওড়ায়। বোন, মন খারাপ করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। তোর মলির মুখটা দেখতে আমার মোটেই ভালো লাগছে না। এক হাতে চুলগুলো হাতখোপা করে নেয় লিয়া। অতঃপর তাসনিমের কথা সেই ক্ষীণ আওয়াজে গোলাপি পাতলা ওষ্ঠ নামিয়ে বলতে থাকে। আপু পারলে আমায় ক্ষমা করে দিও। আমার জন্য তোমার জীবনটা এলোমেলো হয়ে গেল। সবকিছুর জন্য আমিই দায়ী। তাসনিম মৃদু হাসে, লিয়াকে থামিয়ে দিয়ে বলে ওঠে। ধুর পাগলি, এইসব কথা মাথা থেকে ঝেড়ে পারলি তো কেমন? কে বলেছে সবকিছুর জন্য তুই দায়ী? এরকম বোকা বোকা কথা বলিস না প্লিজ। যা কিছু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তবে সেটা হলো পরিস্থিতি। আর পরিস্থিতিতে তো আমাদের কারোর হাত নেই, তাই না? লিয়া মাথাটা নিচু করে অপরাধী স্বরে শুধায়। আচ্ছা আপু, একটা কথা বলি। এসবের জন্য তুমিও কি আমায় দোষারোপ করো? আমার জন্য হয়তো তোমার স্বপ্ন ভেঙে গেল। তাসনিম লিয়াকে দুহাতে আগলে নেয়, লিয়াকে জড়িয়ে ধরে। লিয়া তাসনিমের কাঁধে মাথা রাখে, লিয়ার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে কোমল গলায় বলতে থাকে। আমি সর্বদা ভাগ্যতে বিশ্বাসী। হয়তো ভাগ্যতে আজ এরকমটা লেখা ছিল, তাই এরকমটা হয়েছে। আর বোন, তোর মনে নেই
দাদিমণি বিভিন্ন গল্পের সময় আমাদেরকে কি বলতেন, যার সাথে যার জোড়া লেখা আছে তার সাথে তার হবে, তাই তোকে দোষারোপ করার প্রশ্নই আসে না। লিয়াকে ছেড়ে দেয়। লিয়া ঠোঁট কামড়ে ধরে মাথা নুইয়ে রাখে। তাসনিম লিয়ার গালে এক হাত রাখে। মায়াময় আদর মাখা স্বরে বলে ওঠে, এসব ভেবে নিজেকে অন্তত কষ্ট দিস না। এই লিয়া, তোকে এত চুপচাপ দেখতে আমার ভালো লাগছে না। আমার হাসি খুশি প্রাণোচ্ছল বোনটাকে এইভাবে মলিন মুখে নির্জীব দেখতে মোটেও ভালো লাগছে না। আমার চঞ্চল বোনটাকে সবসময় চঞ্চলতাতেই মানায়, এত নীরবতায় নয়। আর নিজেকে দায়ী করে কষ্ট পাওয়ার বাদ দে তো। ধৈর্য ধর, আল্লাহর উপর ভরসা রাখ, একসময় সব ঠিক হয়ে যাবে। তাসনিম খাবার মেখে লিয়ার মুখের সামনে ধরে। লিয়া দু চোখ ছলছল করছিল। তাসনিম এবার একটু মেকি রাগ দেখিয়ে বলে, তুই না খেলে কিন্তু আমিও খাবো না। আর এদিকে ক্ষুধায় আমার পেটের ভিতর ইঁদুর লাফাচ্ছে কিন্তু। কথাটা বলেই কিঞ্চিত অ্যাক্টিং করে গাল ফুলিয়ে রাখে। লিয়া মৃদু হাসে। এক হাত দিয়ে তাসনিমের হাতটা ধরে ভাতের লোকমাটা মুখে পড়ে নেয়। 2 সপ্তাহ খানেক পর বিকেল 5টা বাজে, অথচ সূর্যের তাপ যেন এখনো প্রখর। তেজ কমেনি সূর্য মামার। গুমট গরমে জনজীবন অস্থির। গ্রীষ্ম ঋতুটাই বোধ হয় এমন। টেম্পারেচার 34 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে হয়তো। সার্কিট হাউসের পাশে ব্যাচে কেমিস্ট্রি প্রাইভেট পড়তে আসছিল লিয়া। পড়া শেষে ছেলেমেয়েরা কেউ কেউ বাসায় ফিরতে ব্যস্ত, আবার কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে, কেউ বা পাশের পার্কটায় বসে জমিয়ে গল্প করছে। লিয়ার রূপন্তী রাস্তার একপাশে দিয়ে ধীর পায়ে হেঁটে আসছে, আর এটা সেটা কথা বলছে। রূপন্তী গমগমে স্বরে বলে ওঠে, জৈব যৌগ চ্যাপ্টার সব থেকে বেশি জটিল লাগে আমার কাছে। উফ, কে যে বলেছিল এসব নামকরণ করতে? এসব যৌগের নামকরণ করতে গিয়ে আমার দাঁত ভেঙে যায়। লিয়া তড়িৎ রূপন্তীর দিকে তাকায়, মৃদু হেসে কপাল কুঁচকে বলে, দেখি দেখি হা করো, দেখবো কয়টা দাঁত ভেঙেছে। রূপন্তী এক হাতে কানের পাশে মাঝে দাঁড়ানোর ভঙ্গিমা করে বলে ওঠে, ধুর, মজা নিচ্ছিস? তোকে দোস্ত সত্যি বলছি, আমার কাছে কেমিস্ট্রি সব থেকে জটিল আর কঠিন লাগে এই অধ্যায়টায়। উফ, স্যার তো ঘন্টাখানেক ধরে বুঝিয়ে চললো, আর এদিকে আমি কি বুঝলাম নিজেও জানি না। শেষমেশ দেখলাম মাথাটাই ধরলো, ফলাফল শূন্য, কাজের কাজ কিছুই হলো না। কথাটা বলতে বলতে রূপন্তীর চোখ যায় পার্কের সামনে ভ্যানের উপর ডাব নিয়ে বসা চাচার দোকানের দিকে। লিয়ার এক হাত ধরে হালকা ঝাঁকিয়ে বলতে থাকে, এই লিয়া, প্রচণ্ড গরম পড়েছে তো, তৃষ্ণাটাও পেয়েছে, চল ঠান্ডা ঠান্ডা ডাবের পানি খাই। লিয়া বিরক্তিকর ফেস করে ঠোঁট চেপে বলে, এখন বাসায় ফিরতে হবে না? আমার বাসা তো এখান থেকে বেশ দূরে, দেরি হয়ে যাবে তো। চল না ইয়ার, ডাবের পানি খেয়ে মাথাটা ঠান্ডা করি। লিয়াকে আর দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে রূপন্তী সোজা ভ্যানের কাছে চলে যায়। লিয়া দুহাত বুকে গুজে দাঁড়ায়। রূপন্তী জোহরি চোখে ডাবগুলো দেখতে থাকে, তারপর বেছে বেছে বড় দেখে দুটো ডাব আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, চাচা, এই দুইটা কেটে দিন। চাচা মুখটা কেটে তাতে রঙিন স্ট্র দিয়ে দেয়। রূপন্তী একটা নিয়ে লিয়ার দিকে বাড়িয়ে দেয় আরেকটা, অতপরে আরেকটা নিয়ে নিজে খেতে থাকে। লিয়া আলতো করে স্ট্রটা মুখে নেয়। রূপন্তী ঢকঢক করে খেতে খেতে বলে, আরে চাচা, রোদের মধ্যে ডাব রেখে দিয়েছেন, পানি তো বেশ গরম হয়ে গিয়েছে। লিয়া ভ্রুগোজল কুচকে বলে, এতই যখন ঠান্ডা পানি খাওয়ার শখ, তখন বাসায় নিয়ে ফ্রিজে রেখে দিতিস, ঠান্ডা করে তারপর টেস্ট করতিস। কিছু মনে হতে রূপন্তী কণ্ঠের চঞ্চলতা নিয়ে বলে ওঠে, এই লিয়া, তোকে তো একটা কথা বলাই হয়নি। আমার ভাইয়ার বিয়ে সামনের মাসে, তোকে কিন্তু আগে থেকেই বলে রাখলাম। সো নো এক্সকিউজ, নো কজ, ক্লিয়ার? হুম। লিয়ার এক শব্দের জবাব রূপন্তীর কাছে ভালো লাগলো না। রূপন্তী ফের ঠোঁটে ঠোঁট চেপে বলল, কি হুম বলছিস? বিয়ের 1 সপ্তাহ আগেই কিন্তু তুই যাবি। সাথে সাথেই লিয়া বলে ওঠে, মাথা খারাপ হয়েছে তোর? বললেই হলো বাসা থেকে 1 সপ্তাহ আগে যেতে দিবে, আর এরা এত আগে আমি গিয়ে বা কি করব? রূপন্তী থেকে বেকা উত্তর আসে, তোকে দিয়ে বিয়ে বাড়ির সব কাজ করাবো, সেই জন্যই আগে নিতে চাচ্ছি তোকে। হয়েছে এবার? উত্তর পেয়েছিস? একটু থেমে ফের দাঁতে দাঁত চেপে বলে, অদ্ভুত, তুই আমার বেস্ট আর আমার একমাত্র ভাইয়ের বিয়ে। আমার ভাইয়া মানে তোরও ভাইয়া। ভাইয়ের বিয়েতে বোনেরা কি করে শুনি? চুটিয়ে আড্ডা মজা এসব করে। আর আন্টিকে ম্যানেজ করার দায়িত্ব আমার। আম্মু আন্টিকে ফোন করে বলবে, দরকার পড়লে আমি আম্মুকে সাথে করে নিয়ে গিয়ে বোঝাবো। তবুও তোকে বিয়ের আগেই যেতে হবে। লিয়া কথা না বাড়িয়ে ছোট করেই বলে, আচ্ছা, দেখা যাবে। দেখা যাবে যাবে নয়, একদম যেতে হবে। বিয়ের আগের দিন সন্ধ্যায় হলুদ। আচ্ছা, 1 সপ্তাহ নয়, তুই হলুদের আগের দিনই যাবি। এবার কিন্তু আমি আর কোনো না শুনবো না।
হ্যাঁ রোহান, বল তোর সবাই কই? আরে বাসটা তো অলরেডি পেরিয়ে যাচ্ছে। আমি চলে আসছি তো, তোদেরকে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, তাহলে ফার্স্টে আমি গেটের সামনে ওয়েট করছি। এক হাতে স্ট্রেটা ধরে তাতে ঠোঁট ছুঁয়ে টান দিতেই হঠাৎ ও তো পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকিয়ে ওঠে লিয়া। কণ্ঠটা শ্রবণেন্দ্রিয় পৌঁছানোর সাথে সাথে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। হার্টবিট যেন স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হলো। হাতে থাকা ডাবটা ভ্যানের এক সাইডে নামিয়ে রাখতে রাখতে সামনে তাকাতেই দেখতে পায় ব্ল্যাক টি শার্ট, অফ হোয়াইট গাভারিং, পায়ে হোয়াইট ক্যাটস। ফোন কানে ধরে জারিফ দাঁড়িয়ে। ফর্সা গায়ে কালো রংটা একটু বেশি মানিয়েছে। ব্ল্যাক টি শার্টে জারিফকে আকর্ষণীয় লাগছিল। জারিফ ফোনটা পকেটে পুরে বাম সাইডে তাকাতেই লিয়ার দিকে দৃষ্টি যায়। লিয়ার চুলগুলো ঝুটি করে উপরে বাঁধা, কপালের এক সাইড হয়ে মুখের উপর কিছু চুল হালকা বাতাসে যা উড়াউড়ি করছিল। জারিফকে এক পলক দেখে লিয়া তড়িৎ দৃষ্টি সরিয়ে নেয়, এলোমেলো দৃষ্টি ফেলে কিছুটা অপ্রস্তুত হয়ে রূপন্তীকে উদ্দেশ্য করে বলতে থাকে। হয়েছে খাওয়া আবার শেষ, রূপু চলো এবার। রূপন্তী অবাক হয়ে বলে, আর ইয়ার সবে পানি খাওয়া শেষ হলো, এখন তো ভেতরের অংশ খাবো। আর ভেতরের অংশ তো আমার কাছে হেব্বি লাগে। চাচা মাছ বরাবর কেটে দিন। লিয়া ব্যাগ থেকে টাকা বের করে, অতপর ডাবওয়ালাকে উদ্দেশ্য করে বলে। চাচা ইডিন, আর রূপন্তীকে উদ্দেশ্য করে বলে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতরের অংশ কেন? পুরো সবুজ শক্ত খোলসটাই খা। আমার পক্ষে আর এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না, আমি বাসায় যাচ্ছি। কথাটা শেষ করে লিয়া বড় বড় পা ফেলে যেতে থাকে। আর রূপন্তী অবাক হয়ে ভাবে, হঠাৎ করে এর আবার কি হলো? এই লিয়া দাঁড়া, আসছি তো। জোর করে ডেকে কথাটা বলে রূপন্তী লিয়ার পিছু পিছু যায়। জারিফ আর চোখে সবটাই পর্যবেক্ষণ করছে। বাসায় যাওয়ার পথটা জারিফ যেখানে দাঁড়িয়ে সেদিকটা দিয়েই। জারিফের থেকে বড় জোর 4 হাত দূরত্ব দিয়ে একটু মাঝ রাস্তা দিয়ে লিয়া জোরে হেঁটে যায়। রাস্তার পাশ দিয়ে গেলে দূরত্বটা 1 হাত হতো। লিয়া জারিফকে দেখেও না দেখার ভান করে গট গট করে চলে যায়। সামনে দিয়ে যাওয়ার সময় জারিফ আরো একবার মাথাটা তুলে লিয়ার দিকে তাকায়। জোরে হাঁটার ফলে পিঠ জুড়ে ঝুঁটি বাঁধা চুলগুলো সাপের মতো দুলতে থাকে। জারিফ সেদিকটায় নিষ্পলক চাহনি দিয়ে চেয়েছিল। লিয়ার এতটা হন্তদন্ত হয়ে চলে যাওয়াটা পেছনে যে জারিফ তা ভালোই বুঝতে পারছে। জারিফের ভাবনা ছেদ ঘটে বন্ধুদের ডাকে। এই জারিফ। জারিফ ঘাড় ঘুরিয়ে তাকাতে দুটো মেয়ে আর দুটো ছেলেকে দেখতে পায়। একটা মেয়েকে জারিফের কেন যেন মনে হচ্ছিল কোথাও এর আগে দেখেছে হয়তো, বাট মনে করতে পারছিল না। জারিফ এগিয়ে যায়। রূপম, রোহান জারিফের ফ্রেন্ড। রূপম বলতে থাকে, সরি দোস্ত, দেরি হয়ে গেল। জারিফ স্বাভাবিকভাবেই বলে, ব্যাপার না। বেশ সুন্দরী দেখতে দুটো মেয়ে। একটা মেয়েকে লাজুক লাজুক লাগছে, আরেকজনকে বেশ স্মার্ট দেখাচ্ছে, যার চুলগুলো কাঁধের থেকে একটু নিচুতে, হালকা ব্রাউন কালার করা। মেয়েটার নজর জারিফের মুখশ্রীতে বারবার পড়ছিল। খোঁচা খোঁচা দাড়ির মাঝে বিন্দু বিন্দু ঘামে জারিফকে আকর্ষণীয় লাগছিল, যাতে মেয়েটার নজর জোড়া বারংবার টানছিল। জারিফের সুদর্শন ফেস মেয়েটার মনকে পুলকিত করছিল। রূপম গলা খাকারি দিয়ে বলে ওঠে, জারিফ, এ হলো রোজ, আমার উঠবি। আজকে তোদেরকে ডেকেছিলাম আমার বিয়ের বিষয়টা শেয়ার করার জন্যই। আসতে পথে একটা কাজ থাকায় গাঙ্গিনা পাড়ে যাই, আর সেখানে কাকতালীয়ভাবে রোজের সাথে দেখা হয়। রোজ ওর কাজিনদের সাথে শপিংয়ে আসছিল। দেখা যখন হলোই তখন ভাবলাম তোর আর রোহানের সাথে মিট করিয়ে দিই। জারিফ ভদ্রভাবে বলে। আসসালামু আলাইকুম ভাবি। রোজ স্মিত হেসে সালামের উত্তর দেয়। রূপম পাশে থাকা মেয়েটাকে দেখিয়ে ফের বলতে থাকে, আর এ হলো রোজের কাজিন, ওনার সাথে আজকেই আমার ফার্স্ট দেখা, মিস কবিতা, ও আমার ফ্রেন্ডস। রূপমের কথার মাঝেই মেয়েটা ঠোঁটের কোণে বিস্তৃত হাসি রেখে বেশ চিকন স্বরে বলে ওঠে। মেয়েটার কথায় জারিফ বাদে সবাই অবাক হয়। জারিফের প্রথম থেকে মনে হচ্ছিল কোথাও দেখেছে। বাকি সবাই উৎসুকভাবে তাকিয়ে আছে, যার অর্থ কিভাবে চেনায়। কবিতা মৃদু হাসে, সুন্দর করে শান্ত গলায় বলতে থাকে। জারিফ ভাবে এজন্যই হয়তো ফেসটা কেমন যেন মনে হচ্ছিল, আগে কোথাও দেখেছে। জারিফ দুহাত পকেটে গুজে দাঁড়ায়, স্মিত হেসে বলে, ও, ব্রেন খুব শার্প দেখছে। একবার শুনেই না মনে রেখেছেন। রোহান মনে মনে আওড়ায়। বাহবা লেডিস দেখছি তো, শুধু দেখতেই স্মার্ট নয়, কথাতেও স্মার্টনেস চুয়ে চুয়ে পড়ছে।
রূপম সবার দৃষ্টি আকর্ষণ করে গলা ঝেড়ে বলতে থাকে। তো গাইস, এভাবে দাঁড়িয়ে না থেকে চলো পাশের কফি শপে বসে কফি খাওয়া যাক আর গল্প করা যাবে। এরই মধ্যে জারিফ হাতে থাকা রিচ ওয়াচে সময় দেখে নিয়ে বলে। সরি, আজ আর হবে না। এভরিওয়ান প্লিজ ডোন্ট মাইন্ড। নাতাশাকে মিসের বাসা থেকে আনতে যেতে হবে, অন্যদিন কফি খাবো। জারি সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। রাত 11টা বাজে। আজকের আকাশে একটাও তারার দেখা মিলছে না। কালো মেঘে চেয়ে আছে আকাশ, মেঘে ঢাকা আকাশ, চারিদিকে সুনসান নিস্তব্ধতায় ঘেরা। ছাদে থাকা ক্রেডলের উপর বসে আছে জারিফ। জারিফের মনটাও আকাশের কালো মেঘের ন্যায় বিষণ্ণতায় ছেয়ে আছে। কেন যেন আগের মতো কোনো কিছুই ভালো লাগে না, সবসময় বিষণ্ণ লাগে। ঘুম আসছিল না, তাই ছাদে আসে জারিফ। দূর আকাশে অন্ধকারে দৃষ্টি নিবদ্ধ রেখে ক্রেডেলে গায়ে লিয়ে দেয়। চোখ বন্ধ করতেই কিছুর আওয়াজ শ্রবণেন্দ্রিয়ে পৌঁছায়। চোখ মেলে তাকায়, ছাদের রেলিং ঘেঁষে একটা পেয়ারা গাছ থেকে কোনো নিশাচর পাখির ডানা ঝাপটানো শব্দ আসে। সেদিকে তাকাতেই শুধু শুধু অন্ধকারেই নজর আসে। ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে স্ক্রল করতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করে হাতের স্পর্শ লাগে গ্যালারিতে। গ্যালারিতে স্পর্শ লাগার সাথে সাথে লাস্ট তোলা ছবিগুলো ফোনের স্ক্রিনে ভেসে ওঠে। প্রথমেই লিয়ার ছবি দেখতে পায়। ছবিগুলো যে নাতাশার জন্মদিনে তোলা, তা এক নজর দেখে জারিফ বুঝতে পারে। জারিফ ফোনের স্ক্রিনে আর একটু ভালো করে তাকাতে টানা টানা চোখ জোড়া কেমন যেন মায়াময় লাগছিল। জারিফের হৃৎপিণ্ডের চার প্রকোষ্ঠের কোথাও যেন এমন একটু অনুভূতি হলো, মানতে না চাইলেও এই মেয়েটার সাথে বাঁধনে বাঁধা। উফ! দীর্ঘশ্বাস ছেড়ে জারিফ এক আঙ্গুল দিয়ে ছবিগুলো সরাতে থাকে, আর একের পর এক নাতাশার সাথে তোলা লিয়ার ছবি আসতে থাকে। বল বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে, জানে মন তুই জীবন। নীলের গলা ছেড়ে বলা গানটা কর্ণপাত হতেই জারিফ তড়িৎ সামনে তাকায়। নীল এসে জারিফের পাশে বসে পড়ে। বাঁকা হেসে জারিফকে শুধায়। কি ব্রো, নিশ্চয়ই বউকে মিস করছিস, চোখে ঘুম আসছে না, তাই ছাদে অন্ধকারে বিলাস করছিস, ঠিক বলেছি না? জারিফ কোনো উত্তর না দিয়ে নির্বিকার থাকে, ফোনটা অফ করে রাখে। নীল দুহাত ছড়িয়ে বসে, ফের বলে। বিয়ের পরেও এমন সিঙ্গেল লাইফ কিভাবে কাটাচ্ছিস? তোর জায়গায় আমি হলে লিয়ার মতো সুন্দরী মেয়েকে পেলে বউ রাজি না হলেও জোর করে নিয়ে আসতাম। আর তুই কি না গা ছাড়া ভাব নিয়ে আসিস। উফ, এভাবে গা ছাড়া ভাব নিয়ে থাকার জন্য একদিন আফসোস করবি। কবে কোথা থেকে কে এসে তোর সুন্দরী পিচ্চি বউটার মন দখল করে নিবে, পাখির মতো ফুরুত করে উড়ে নিয়ে চলে যাবে। তখন বুঝবি, তখন তো তোকে দেবদাসের মতো বোতল বোতল হাতে করে সিগারেটের ফুঁকে দিন যাপ করতে হবে। নীলের এমন কথা জারিফের মোটেই ভালো লাগছিল না। লিয়াকে নিয়ে নীলের এত কিউরিসিটি দেখে জারিফের মেজাজ খারাপ হতে থাকে। সেদিন ফুপির কথার সাথে সাথেই লিয়ার হয়ে নীলের প্রতিবাদ, সেসব কথা মনে হতেই জারিফের মেজাজ দ্বিগুণ খারাপ হয়। মনে মনে জেলাসি ফিল হয়। পরক্ষণে উল্টো বানিয়ে নিয়ে মনটাকে সান্ত্বনা দেয়। ওই মেয়েটাকে নিয়ে কারো কোনো কিউরিসিটি থাকলে তাতে আমার কি? এসব নিয়ে ভেবে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। জারিফ কথা না বাড়িয়ে সোজা উঠে দাঁড়ায়। ঘুম পাচ্ছে বলে রুমে চলে যায়। পড়ার টেবিলে বসে লিয়া। ক্যালকুলাসের ম্যাথটা হাফ করে কলম কামড়ে ধরে আছে। বিকেলে জারিফকে দেখার পর থেকে বারংবার মন মস্তিষ্কে জারিফের কথাই ভেসে আসছে। পড়াশোনায় মনোযোগে বিঘ্ন ঘটছে। চেয়ারে গায়ে লিয়ে দেয়। লিয়া মনে মনে তাচ্ছিল্য হাসে। আমি বিবাহিত, এই শহরে আমার বর আছে, তার কাছে এই বিয়ে আমার কোনো মূল্যই নেই। যদি আর সবার মতো স্বাভাবিক হতো আমাদের সম্পর্কটা, তাহলে হয়তো আমাকে দেখার সাথে সাথে ছুটে আসতো কথা বলতে, একবার হলেও তো বলতো কেমন আছি আমি। লিয়া নিজেই নিজে প্রশ্ন করে। আচ্ছা, আমাকে দেখার পর ওনার কি একবারও মনে হয়নি আমি ওনার কেউ, নাকি রাগ ঘৃণাটাই বৃদ্ধি পেয়েছে তার? এসব কথা ভেবে আনমনেই তাচ্ছিল্য হেসে ওঠে লিয়া। টেবিলের উপর দুহাত ভাঁজ করে রেখে অস্পষ্ট স্বরে আওড়ায়। আমাকে দুর্বল হলে চলবে না, আমার সিদ্ধান্তে নিজেকে অটল থাকতে হবে। এসব খেলা খেলা বিয়ে নিয়ে না ভাবাটাই বেটার। হেন তেন বুঝ দিয়ে লিয়া মনকে শক্ত করে। জারিফের প্রতি দুর্বলতার কোনো ফাঁক ফোকর রাখতে চায় না লিয়া, বরং সমস্ত অনুভূতিকে মন থেকে মুছে ফেলতে চায়। তবে আদৌ সম্ভব কিনা তার উত্তর আজও অজানা লিয়ার কাছে।
প্রায় সপ্তাহখানেক পর মধ্য দুপুর শহরে যানজটপূর্ণ রাস্তা দিয়ে ড্রাইভ করছে জারিফ। ভার্সিটি থেকে বাসায় ফিরছে। গাঙ্গিনা পাড়ে ট্রাফিক মোড়ে লাল বাতি জ্বলে উঠতেই একপাশে ছোট বড় সব গাড়ি থেমে যায়। গাড়ি থামিয়ে স্টিয়ারিং এর উপর এক হাত রাখে, গরম লাগায় অন্য হাতে শার্টের উপরে দুটো বোতাম খুলে। জানলা দিয়ে বাইরে দৃষ্টি যেতে জারিফের নজর পড়ে খানিকটা দূরেই পালসার বাইকের উপরে বসে থাকা নীলের দিকে। নীলকে চিনতে জারিফের 2 সেকেন্ডও লাগলো না। এমন সময় নীলের পাশে দৃষ্টি যেতেই জারিফের কপালে জ্যামিতিক রেখার ন্যায় বেশ কিছু রেখা সৃষ্টি হয়, যা দেখে জারিফ বেশ অবাকও হয়। ঠিক দেখছে কিনা তা শিওর হওয়ার জন্য জানলার কাজটা আরেকটু নামিয়ে দেয়। ভালো করে দেখার সাথে সাথে জারিফের মনে কিছু সন্দেহজনক কথা সঞ্চার হয়। সেদিন কল্পনা বেগমের বলা কিছু কথা মনে হতেই জারিফ মনে মনে আওড়ায়। তবে কি ফুপির ধারণাই ঠিক? এখন মনে হচ্ছে ফুপির কথা এতটা ফেলনা নয়। কোনো কানেকশন আছে কি? সূর্য মাথার উপর কাঠফাটা রোদে পুড়ছে যেন সারা শহর। প্রচণ্ড গরমে কর্মব্যস্ত মানুষদের জীবন অস্থির। গরমে নাজেহাল হাঁসফাঁস অবস্থা সাধারণ পথচারীদের। নিউ মার্কেটের পাশে একটা স্টেশনারি দোকান থেকে বের হয় লিয়া আর রূপন্তী। লিয়ার থেকে বিদায় নিয়ে নিজের বাসার পথে যেতে থাকে রূপন্তী। অপরদিকে লিয়া খানিকটা এগিয়ে এসে ফুটপাত থেকে নেমে রাস্তার একপাশে দাঁড়ায়। হাত উঁচিয়ে যেই একটা খালি রিক্সাকে ডাকবে, সেই মুহূর্তে একজন বাইক নিয়ে এসে একদম লিয়ার গা ঘেঁষে থামায়। আচমকা এতটা গা ঘেঁষে বাইক দাঁড়ান করায় লিয়ার তড়িৎ দুপা পিছিয়ে যায়। আশ্চর্য মানুষ, রাস্তার একপাশে দাঁড়িয়ে আছি, এত এত জায়গা থাকা সত্ত্বেও কিনা একজনের গা ঘেঁষে বাইক থামায়। আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এইসব কথা ভেবে লিয়ার প্রচণ্ড মেজাজ খারাপ হয়। তড়িৎ লিয়ার রাগের পারদ সর্বোচ্চ হয়। বাইকওয়ালাকে উদ্দেশ্য করে লিয়া স্পষ্ট রাগী দৃষ্টিতে তাকিয়ে কণ্ঠে কঠোরতা নিয়ে ঠোঁটে ঠোঁট চেপে বলে, মাথা খারাপ আপনার? এভাবে কেউ বাইক দাঁড় করায়? আর একটু হলেই তো একটা দুর্ঘটনা ঘটে যেত। কোনো কমন সেন্স নেই আপনার? নাকি মেয়ে মানুষ দেখলে ইচ্ছে করে এরকম অসভ্যতামি করে বেড়ান? কোনটা? লিয়ার কথার মাঝে বাইকে বসা যুবক দু হাতে হেলমেটটা খুলে ঝাঁকড়া চুলগুলো একটু বাড়িয়ে দেয়। এক হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে লিয়ার দিকে তাকিয়ে চমৎকার হাসে। নীলকে দেখেই লিয়া বিস্মিত হয়। মুখে চমৎকার হাসি নিয়েই নীল ঠোঁট আওড়ায়। ম্যাম, অভ্যাসটা আমি করার জন্য না হলেও ইচ্ছে করে যে এটা করছি সেটা অস্বীকার করছি না। একটু আগে বলা কথাগুলো ভেবে লিয়া খানিকটা লজ্জিত হয়। লিয়া মাথাটা নইয়ে মৃদু আওয়াজে বলে, সরি, আমি বুঝতে পারিনি আপনি। আর হঠাৎ এভাবে বাইক থামানোতে ঘাবড়ে গিয়েছিলাম আমি। ওকে ম্যাম, ব্যাপার নয়। তা বলুন, কেমন আছেন? আর এই সময় এখানে কোনো কাজ ছিল নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্র্যাকটিক্যাল এড কিনতে এসেছিলাম। কলেজে একটা ক্লাস হওয়ার পর শুনলাম আজ নাকি ক্লাস হবে না, তাই ভাবলাম এই সময়টা কাজটা করে আসি। প্র্যাকটিক্যাল খাতা প্রস্তুত করতে হবে, এগুলো নেওয়া জরুরি ছিল, তাই আসা আর কি। নীল এক আঙ্গুল দিয়ে কপালে জমা ঘামটুকু মুছে নেয়। ঠোঁট বিস্তৃত হাসি রেখেই ফের শান্ত গলায় বলতে থাকে, ওয়েল, তা লিয়া চলুন, কিছু খাবেন? প্রচণ্ড গরম পড়ছে তো ঠান্ডা কিছু খাবেন? লাইক কোল্ড কফি? লিয়া কপাল কুঁচকে সরু চাহনিতে চায়, কিছুটা জড়তা নিয়ে বলে, মানে আমাকে এখন বাসায় ফিরতে হবে, অন্য কোনো দিন প্লিজ, আজ নয়। নীল স্মিত হাসে, অতপর অফার করে বসে, চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এমনিতে আমার কোনো কাজ টাজ নেই। বড় ভাইয়ের বউকে বাসায় ঠিকঠাক পৌঁছে দেওয়ার সুযোগ পেলে এটাকে আমি বড়সড় মহৎ কাজ হিসেবে নিতাম। তো ম্যাম, দেবরকে সেই মহৎ কাজের সুযোগটা দিবেন নাকি? নীলের কথাগুলো শ্রবণেন্দ্রিয়ে বাড়ি খাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক লিয়ার মুখটা মলিন হয়ে আসে। বড় ভাইয়ের বউ কথাটা কানে বার কয়েক বাজতে থাকে। লিয়া তাচ্ছিল্য করে মনে মনে আওড়ায়, ভাই মানে না বউ আর দেবর আসছে। লিয়ার ভাবনায় ছেদ ঘটিয়ে নীল চঞ্চল কণ্ঠে ফের বলে ওঠে, এই লিয়া, কোথায় হারিয়ে গেলেন? ভাইয়ার কথা বলতে না বলতেই অমনি দিন দুপুরে জেগে জেগেই স্বপ্ন দেখতে শুরু করলেন। নীলের কথায় লিয়ার অস্বস্তি হয়। লিয়া নিজেকে ধাতস্থ করে এলোমেলো দৃষ্টি ফেলে। ঠোঁট মেলে কিছু বলবে তার আগেই হো হো শব্দ করে হাসতে হাসতে নীল বলে ওঠে, আমি কিন্তু মজার ছলেই বলেছি। আপনি সিরিয়াসলি নিচ্ছেন কেন? আর আপনার বর আপনার পার্সোনাল প্রপার্টি, সো আপনি তাকে নিয়ে যখন তখন স্বপ্ন দেখতেই পারেন। এ তো লজ্জা পাওয়ার কিচ্ছু নেই।
নীলের মজা করে বলা কথাগুলো একদিকে যেমন লিয়াকে অস্বস্তিতে ফেলেছে, ঠিক তেমনই আরেকদিকে বুকের ভেতর চিনচিনে ব্যথার সৃষ্টি করছে। লিয়া দীর্ঘশ্বাস ছেড়ে ক্ষীণ আওয়াজে ঠোঁটে আওড়ায়। আপনি তো সবটাই জানেন। আমাদের সম্পর্কটা সবার মতো স্বাভাবিক নয়। আর যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। তাই বারবার এরকম কথা না বলেই আমার মনে হয় ভালো হয়। নীলের থেকে স্পষ্ট করে স্বাভাবিকভাবে জবাব এলো। নীল নীল আইন মেনে চলতে পছন্দ করে। আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করায় নীলের মন সায় দেয় না। ধর্মীয় আইন বলেন আর দেশের আইন বলেন, দুই দিকের আইন অনুযায়ী আপনি এখনও আমার ভাইয়ের বউ। তাই মনে হয় না আমি ভুল কিছু বলে ফেলেছি। নীলের যুক্তি দেখে লিয়া হতাশ। আর যাই হোক, এ ছেলের সাথে তর্ক করেও যে তার ধ্যান ধারণা থেকে এক চুলো নড়ানো যাবে না তা এতক্ষণে বোঝা গেছে। লিয়া হাল ছেড়ে চুপ করে রয়। হে ছেলে একটা বাক্য বললে সেখানে দুটো শব্দ টানবে, ভাইয়ের বউ বলে। লিয়াকে নিশ্চুপ দেখে নীল বলে, তা ম্যাম এভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবেন? চলুন আপনাকে ড্রপ করে দেই। লিয়া ইতস্তত বোধ করতে থাকে। লিয়ার মুখশ্রীতে শান্ত চাহনিতে চেয়ে নীল বিষয়টা বুঝতে পারে। অতপর মুচকি হেসে বলে, আমি কিন্তু আপনাকে বড় ভাইয়ের বউ হিসেবে ট্রিট করি, সেই নজরেই দেখি। তাই যাই হোক, আমার ফাজলামি কথায় কখনো মাইন্ড করবেন না। আচ্ছা, আপনি যখন যেতে চাইছেন না তখন আমি জোর করব না। তবে আমাকে একটা হেল্প করতে হবে। দেবর হিসেবে ভাবির কাছে এতটুকু এক্সপেন্ড করতেই পারি, কি বলেন? লিয়া এবার বেশ ভাবনায় পড়ে গেল। কিসের হেল্প চাইবে আল্লাহই মালুম। লিয়া যেন কোনো জটিল সমীকরণ মেলাতে ব্যস্ত এমনভাবে ভেবে যাচ্ছে, নীল কি বলতে পারে। লিয়ার ভাবনার মাঝে নীল পকেট থেকে ফোন বের করে বলে, আমার বেস্ট ফ্রেন্ডের বোনের বার্থডে ইনভাইট করেছে, তা গিফট করা যাই ভেবে পাচ্ছি না। আপনি যেহেতু একটা মেয়ে, তাই মেয়ে মানুষের পছন্দ সম্পর্কে আইডিয়া আছে। এবার আপনার আইডিয়া বলে আমাকে হেল্প করবেন। লিয়া মৃদু হাসে, কৌতূহলী গলায় বলে ওঠে, তা বেস্ট ফ্রেন্ডের বোনের বার্থডে গিফট দেয়া নিয়ে এতটা সিরিয়াস? বিষয়টা মোটেও স্বাভাবিক লাগছে না আমার কাছে। ব্যাপার স্যাপার কি? হ্যাঁ, সামথিং সামথিং। নীল কিঞ্চিত সময় নিয়ে ঠোঁট কামড়ে ধরে ভেবে বলে, এখনও বিষয়টা অত দূর গড়ায়নি, তবে কোথাও একটা সাপোর্ট কর্নার আছে। তা দেখুন, তা আপনার যা হিসেবে মানাবে কিনা। যদি হ্যাঁ বলেন তবে ভেবে দেখব আগানোর একটা স্টেপ নিতে পারি, এই আর কি। নীল গ্যালারি থেকে ছবি বের করে। নীলের এক হাতে ফোন, আরেক হাতের এক আঙ্গুল ফোনের স্ক্রিনের সামনে ধরে বলে, এই মেয়েটা বন্ধুর বাড়িতে মাঝে সাঝে যাওয়া হয়। এদিন ওদের ফ্যামিলি অ্যালবাম দেখতে গিয়েছিল। সেখানে থেকে সবার আড়ালে বলা চলে এক প্রকার চুরি চুরি করেই ছবিটা তুলছিল। ছবিটিতে আরো অনেকেই আছে। রোদের আলোতে দূর থেকে ভালো করে দেখা যাচ্ছিল না, সেজন্য লিয়া নীলের ফোনের দিকে অনেকটাই ঝুঁকে দেখতে থাকে। এমন সময় নীলের এমন কথা শুনে লিয়া খিলখিল করে হেসে ওঠে। ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়ানোর পর জানলা দিয়ে তাকিয়ে নীলকে প্রথমে দেখতে পায় জারিফ। অতঃপর নীলের বাইক ঘেঁষে নীলের একদম পাশেই লিয়াকে দেখতে পায় জারিফ। লিয়া নীলের ফোনের দিকে মাথা ঝুঁকে দাঁড়িয়ে থাকায় দূর থেকে অনেক ক্লোজলি দাঁড়িয়ে আছে এমনই দেখাচ্ছে। তারপর লিয়ার এভাবে হাসি সবটা জারিফের মস্তিষ্কে অদ্ভুত অদ্ভুত কথার সঞ্চার করছে। অটোমেটিকলি জারিফের দৃষ্টি সেদিকে যেন নিবদ্ধ হয়ে আছে। নীল লিয়াকে উদ্দেশ্য করে বলে, এমন কিছু কথা বলেন যা গিফট করলে সব সময় চোখের সামনে থাকবে, আর যখনই গিফটটা দেখবে তৎক্ষণাৎ গিফট দাতার কথা অটোমেটিক মনে পড়বে। লিয়া স্মিত হেসে বলে। বাহ, আপনার চিন্তাধারা অনেকটা ইউনিক, ভালো। লিয়া ঠোঁট কামড়ে ধরে 10 সেকেন্ড ভেবে চঞ্চল কণ্ঠে বলে ওঠে, বার্ড বার্ড গিফট করলে কেমন হবে? জীবন্ত কিছু দিলেন। আর আমার মনে হয় পাখি তো প্রায় সবাই পছন্দ করে। নীল সাথে সাথে বলে ওঠে, থ্যাংক ইউ, আপনার সাজেশনটা খুব ভালো লেগেছে। এবার একটা সুন্দর দেখতে পাখি চুজ করে দিবেন। সামনে একটা পাখির দোকান আছে, প্লিজ চলুন। নাকি এখানেও হেজিটেশন আছে?
দেবর হিসেবে নিতে না পারলেও ফ্রেন্ড হিসেবে আমাকে নিতে পারেন। কথাটা বলেই নীল বাইক থেকে নেমে দাঁড়ায়। লিয়া ছোট্ট করে বলে, ঠিক আছে চলুন। বলতেই নীল বাইকের চাবিটা এক হাতে নেয়, অতপর এক আঙ্গুলে চাবিটা ঘোরাতে ঘোরাতে লিয়ার সাথে পাশাপাশি হেঁটে যেতে থাকে। পেছনের গাড়ির হর্নের শব্দে জারিফের হুঁশ ফিরে। জারিফ ড্রাইভ করছে, অথচ সুগভীর শান্ত নজর জোড়াতে বারংবার কিছুক্ষণ আগের দৃশ্যগুলো জল করে ছবি আকারে ভাসছে। নীলের সাথে ক্লোজলি দাঁড়িয়ে খিলখিলিয়ে হাসা, আবার নীলের সাথে পাশাপাশি হেঁটে কোথাও যাচ্ছে। না চাইতেও জারিফের মনের ভেতর আপনা আপনি রাগের সৃষ্টি হচ্ছে। জারিফ ভাবে নীলের সাথে লিয়ার বোধহয় যোগাযোগ আছে। পরক্ষণে মনে হয় নীল তো এমনিতেই মিশুক স্বভাবের, সবার সাথেই খুব সহজে মিশে যায়। এটা তেমন কিছুই নয়। আবার মস্তিষ্কে জুড়ে সেদিন রাতে নীলের বলা কথাগুলো বিচরণ করতে থাকে। লিয়ার মতো সুন্দরী বউ থাকলে আমি তো জোর করে নিয়ে আসতাম। এই সকল কথা স্মরণ হতেই জারিফ অস্পষ্ট স্বরে আওড়ায়, তবে কি নীল লিয়াকে পছন্দ করে? উফ, এইসব কথা মনে হতেই জারিফের নিজেকে কেমন যেন এলোমেলো লাগছে। প্রায় 2 মিনিট খানেক হেঁটে একটা পাখির দোকানের সামনে আসে লিয়া আর নীল। ছোট্ট বড় বাহারি রঙের, নাম না জানা, আবার নাম জানাও পাখি ছিল। অনেক পাখি ছিল, তার মধ্যে লিয়ার চোখ যায় একটা সবুজ রঙের টিয়া পাখির দিকে। লিয়া ইশারা করে দেখায়। অবশেষে দাম দর করে নীল টিয়া পাখিটাই নেয়। নীলের থেকে বিদায় নিয়ে লিয়া রিক্সা নিয়ে বাসায় ফের। আজকে শুক্রবার, ঘড়ির কাঁটা দুপুর 2:30টার ঘরে। জাহানারা বেগম আর নিরুপমা বেগম ব্যস্ত হাতে টেবিল সাজাচ্ছে। খাবারের ডিশগুলো দুজনে মিলে সাজিয়ে রাখছে। বাড়ির ছেলেরা জুম্মা নামাজ পড়ে এক্ষুনি চলে আসবে হয়তো। এরই মধ্যে জারিফ, নীল, জারিফের বাবা নামাজ শেষ করে বাসায় ফিরে। একসাথে সবাই লাঞ্চ করতে ডাইনিংয়েও আসেন। নীলের বাবা অন্য জেলাতে চাকরির সুবাদে থাকে, কয়েক মাস পর পর ছুটিতে আসে। নীল জারিফ পাশাপাশি চেয়ারে বসেছে। খাবার খাওয়া শুরু করার কিছুক্ষণ পর নাতাশা ডাইনিংয়ে দৌড়ে আসে। পিছু পিছু জারাও আসে। নাতাশা জাহানারা বেগমের শাড়ির আঁচল ধরে দাঁড়ায়। জাহানারা বেগম নাতাশাকে উদ্দেশ্য করে হাদুরি গলায় বলে, নাতাশা এখনো ঘুমাওনি যে? যাও সোনা, ঘুমিয়ে নাও। নাতাশা দুদিকে মাথা দুলিয়ে ঠোঁট উল্টে বলে, আমি আজকে ঘুমাবো না। জাহানারা বেগম কণ্ঠে কোমলতা নিয়ে ফের বলে, কেন সোনা? না ঘুমালে শরীর খারাপ করবে তো। যাও, খালামণি গল্প বলবে, আর গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে, কেমন? নাতাশার স্পষ্ট কথা। উফ নানুমণি, বললাম তো আমি ঘুমাবো না। একটু থেমে জারিফের দিকে তাকিয়ে আবদার করে বলে, ঘুমাতে পারি, তবে একটা শর্তে। মামাকে বলো আজকে বিকালে ঘুরতে নিয়ে যেতে। এমনিতেই আজকে ফ্রাইডে, তাই আজকে মামা আমাকে ঘুরতে নিয়ে যাবে মামির বাসায়। আমি মামির সাথে খেলতে চাই। অনেক দিন হয়ে গেল মামিকে দেখি না একটু। শেষের কথাটা বলে নাতাশা গাল ফুলিয়ে রাখে। ঘুরতে নেওয়া পর্যন্ত ঠিক ছিল, যখন মামির কথা বলল তখন যেন ব্যাঠিক হয়ে গেল জারিফের কাছে। জারিফ মুখ তুলে নাতাশার দিকে তাকিয়ে নির্বাক থাকে। জাহানারা বেগম নাতনির এহেন আবদারে যথেষ্ট বিরক্ততা ওনার ফেস দেখেই বলে দিচ্ছে। জারিফ কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে মৃদু স্বরে বলে, বিকেলে পার্কে নিয়ে যাব, হ্যাপি? নাতাশা মুখটা আরো বেজার করে রাখে, যার অর্থ এটা তার মনোপুত হলো না। জারিফ আড়ালে তপ্ত নিঃশ্বাস ফেলে। জাহানারা বেগম মৃদু রাগী স্বরেই বলে, আহ নাতাশা, হচ্ছেটা কি? মামা বলল তো ঘুরতে নিয়ে যাবে, তারপরেও এভাবে গাল ফুলিয়ে রাখছো কেন? এখানে সবাই খাবার খাচ্ছে, তাই আর জেদ করে থেকো না, সবাইকে খাবার খেতে দাও, আর তোমার খালামণির সাথে গিয়ে ঘুমিয়ে পড়ো। নাতাশা আরো কাঁদো কাঁদো ফেস করে, কখন যেন ঠোঁট উল্টে কেঁদে দিবে এমন অবস্থা। যারা জারিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভাইয়া নাতাশা যখন এত করে বলছে তখন বেচারিকে নিয়ে যা না। জারিফ তাৎক্ষণিক যারাকে ধমকে সুরে বলে ওঠে, চুপ, বললেই হলো। বলো নেই কও নেই, একজন মাসে হুট করে চলে গেলাম। আচ্ছা, নীল মুচকে হাসে। হাসিটা সবার আড়ালে রেখে স্বাভাবিকভাবেই বলতে থাকে, একজন কেন ব্রো, তুই তোর শ্বশুর বাড়ি যাবি, এতে এত বলা কাওয়ার কি আছে? নাকি ভাবছিস শ্বশুর বাড়ি থেকে ইনভাইট করবে, তারপর জামাই আদর খেতে যাবি? একটু থেমে আবার বাঁকা করে বলতে থাকে, আর আমার কি মনে হয় জানিস ব্রো, তোর মনে হয় অর্থের সংকট চলছে। জারিফ কপাল কুচকে বিরক্তি ফেস করে বলে, হোয়াট? তোর এরকম মনে হওয়ার কারণ কি? নীল ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আলবাত তোর অর্থের সংকট চলছে, বউয়ের ভরণ পোষণ দিতে পারবি না,
সেজন্য তো বউকে বাপের বাড়ি রেখে দিয়েছিস, নিজের কাছে রাখার সাহস হচ্ছে না? নীলের কথা শুনে যারা মিটিমিটি হাসে। জারিফ রাগটাকে কন্ট্রোল করে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক গলায় বলে, বাজে কথা রাখ, কারণটা তুই নিশ্চয়ই জানিস। যারা ফোড়ন কাটে, ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, আরে ভাইয়া, নীল ভাইয়া তো মনে হয় না ভুল কিছু বলেছে। আচ্ছা বাদ দিলাম, যাককে সেসব। এখনও অবধি এ বাড়ির বউ সে, মাঝে মাঝে তো ভাবির খোঁজ খবর নিতে পারিস। জারিফ আর চোখে নীলের দিকে চায়, গম্ভীর গলায় বলে, আমি খোঁজ না নিলেও তোর খোঁজ নেওয়ার মানুষের অভাব নেই। কথাটা নীল বা যারা কারোরই বোধগম্য হলো না। আনোয়ার রহমান এতক্ষণ সবার কথাই চুপচাপ শুনছিলেন। অবশেষে জারিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, জারিফ, আমার মনে হয় যারা একদম ভুল কিছু বলেনি। তোমার উচিত লিয়ার সাথে কথা বলা, লিয়াকে বোঝানো। জাহানারা বেগম বিরক্তিকর কণ্ঠে ঠোঁটে আওড়ায়, আমার ছেলেকে দোষারোপ কেন করছো? আমি বুঝতে পারছি না। সব তো ঠিকই ছিল, মাঝখানে সেদিন সবার কথার বিরোধিতা করে বেঁকে বসলো ওই মেয়ে। সেখানে আমার ছেলের দোষটা কোথায়? আর এখন আগ বাড়িয়ে জারিফই বা কেন যোগাযোগ করতে যাবে, যেখানে ওই মেয়েটার এত ইগো জেদ? আনোয়ার রহমান শান্ত গলায় বলেন, মাতৃস্নেহ ভালো, তবে অন্ধ মাতৃস্নেহ সন্তানের জন্য সব সময় কল্যাণকর হয় না। তুমি মা, তার মানে এই নয় যে সন্তানের সকল ভুল ত্রুটি আড়াল করে চলবে এবং ভুলগুলো শুধরে না দিয়ে সাপোর্ট করবে। তোমার তো উচিত সুন্দর করে জারিফকে বোঝানো, অন্যের মেয়েকে দোষারোপ না করে। প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, একবারও জারিফকে পাশে বসিয়ে বুঝিয়ে বলেছ এই সম্পর্কটা নিয়ে ভাবতে? আমার তো মনে হয় না বলেছ। স্বামীর কথা শুনে জাহানারা বেগমের মুখটা থমথমে হয়ে যায়, আপনা আপনি মাথাটা নুইয়ে যায়। আনোয়ার রহমান ফের বলতে থাকেন, লিয়া ছোট, তুমি তো টিনেজ নাও, তবে কেন টিনেজারদের মতো বোকামির জেদ নিয়ে আছো? জারিফ, তোমার উচিত লিয়ার সাথে কথা বলা, সম্পর্কটা এগিয়ে নিতে দুজনের সরাসরি কথা বলা দরকার। এভাবে গা ছাড়া ভাব নিয়ে থাকলে এর ফল কখনো ভালো হয় না। আমি আমার কথাটা বললাম, বাকিটা তোমার ইচ্ছে। বড় হয়েছো, ভালো মন্দ যথেষ্ট বোঝো, তারপরও বাবা হিসেবে সতর্ক করা আমার কর্তব্য। জারিফ দৃষ্টি খাবারের প্লেটে নিবদ্ধ করে চুপচাপ সব কথাই শ্রবণ করে। কিছু বলার মতো সাহস হলো না, কারণ কথাগুলো যথেষ্ট যুক্তিযুক্ত ছিল। আনোয়ার রহমান খাবার শেষ করে উঠে যান। সবাই চুপচাপ। এর মধ্যে যারা আবারও বলে ওঠে, এই ভাইয়া, এভাবে মৌনতা পালন করবি নাকি নাতাশা বেবির আবদারটাও রাখবি? জারিফ যেন এবার বড় কোনো বেকায়দায় পড়ে। যারার প্রতি মেজাজ খারাপ হয়, আবার নাতাশাকে উস্কে দিচ্ছে। তবে নাতাশা বেচারি ওরকম গাল ফুলিয়ে মুখটা বাংলার পাঁচের মতোই করে রেখেছে। জারিফ এক নজর জারার দিকে তাকায়, অতঃপর নীলের দিকে তাকিয়ে বলতে থাকে, নীল নিয়ে যাবে। নাতাশা, তুমি তোমার নীল মামার সাথে যাবে, কেমন? সাথে সাথে নীল বলে ওঠে, এই না না, আমার বিকেলে কাজ আছে, তাই সম্ভব নয়। যারা মুখটা অসহায় করে ম্লান স্বরে বলে, চল নাতাশা, তোর মামা যাবে না। এই পৃথিবীতে তোর মা নেই, বাবা থেকেও নেই, তাই তোর কোনো আবদারের দামও নেই কারোর কাছে। যদিও কথাটা বলতে যারার কষ্ট হচ্ছিল, তবুও জারিফকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য মুখ্য অস্ত্র হিসেবে এই বাক্যটাই প্রয়োগ করে যারা। যারা এমন কথা শুনে মুহূর্তে জারিফের মনটা বিষাদে ছেয়ে যায়, একদম বুকে গিয়ে তীরের মতো বিঁধে যায়। ছোট বোনের মুখটা ভেসে উঠতেই বুকটা হাহাকার করে উঠল, চোখ ছলছল করে ওঠে। বোনের সবচেয়ে বড় স্মৃতি হলো এই বাচ্চা মেয়েটা, যার যে কোনো আবদার সবসময় পূরণ করে আসছে জারিফ। জারিফ অনিচ্ছা সত্ত্বেও যারাকে ডেকে বলে ওঠে, নাতাশাকে বিকেলে রেডি করে দিস, নিয়ে যাব। যারা মুচকি হাসে, তারপর নাতাশার হাত ধরে যেতে যেতে বলে, চলো বেবি, এখন ফার্স্ট ঘুমিয়ে নেবে, আর ঘুম থেকে উঠে মামির সাথে দেখা করতে যাবে। কিছু মনে হতেই জারিফ অস্বস্তি নিয়ে বলে ওঠে, যাবো তো বললাম, এইভাবে হুট করে গেলে কেমন দেখাবে না? বিষয়টা বিশ্রী হবে না? পাশ থেকে নীল বাঁকা হেসে বলে ওঠে, এখনো আইন অনুযায়ী লিয়া তোর বউ, ওটা তোর শ্বশুরের বাসা, তাই সেখানে যাওয়ার পুরোপুরি হক তোর আছে। আর এতই যদি হেজিটেশন হয়, সেটা দূর করার উপায়ও আছে। যাচ্ছিস তো নাতাশাকে নিয়ে, বলবি নাতাশা বায়না ধরেছে। আর ও বাড়ির সবাই জানে নাতাশা আর লিয়ার কথা, নাতাশা লিয়া বলেই পাগল, তাই মনে হয় না কেউ মাইন্ড করবে, বরঞ্চ সব দিক দিয়ে ভালোই হবে। শেষের কথাটা একদম ক্ষীণ আওয়াজেই বলে। কথাটা বলে শীষ বাজাতে বাজাতে নীল প্রস্থান করে।
বিকেল 5টা বাজতে 15 মিনিট বাকি। লাল টকটকে লং ফ্রক পরেছে নাতাশা, চুলগুলো মাথার উপর ঝুটি করে বাঁধা। যারা নাতাশাকে রেডি করে আনে। জারিফ ড্রয়িং রুমে অপেক্ষা করছিল। জারিফ নাতাশার হাত ধরে বাইরে যেতে থাকে। ওরা গাড়িতে উঠে বসে। যারা বাসার সামনে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। গাড়ি স্টার্ট দিয়ে মিনিট খানিকের মধ্যেই চোখের আড়াল হয়ে যায়। যারা হেসে পেছনের দিকে ঘুরতে দেখতে পায় দরজার সাথে এক পাশ ঠেস দিয়ে দুহাত বুকে গুজে দাঁড়িয়ে আছে নীল। নীলকে দেখার সাথে সাথে যারার হাসি আরো বেড়ে যায়। যারা এগিয়ে যায়। নীল এক হাত যারা সামনে ধরে। যারাও নিজের এক হাত শব্দ করে মিলিয়ে হাসির ঝংকার তুলে বলে ওঠে, ইয়েস, প্ল্যান সাকসেস। নীল ভাইয়া এই প্রথম মনে হয় কোনো একটা ভালো কাজ করলি। এই ভালো কাজে আশিলায় হলেও মেয়েদের সাথে ফ্লার্টিং করা পাপটা একটু হলেও মাফ হবে। কোনো সম্পর্ক জোড়া লাগাতেই সাহায্য করা নিশ্চয়ই ভালো কাজ। তবে আইডিয়া কিন্তু দারুণ ছিল। নাতাশাকে উস্কে দেওয়া, ভাইয়াকে ইমোশনাল ব্ল্যাকমেল করা, সবটা জোশ ছিল। মাঝখানে অভিনয়টা কেমন করলাম বলতো? যারা এক্সাইটেড হয়ে কথাগুলো বলে। নীল যারার কথায় ভ্রুক্ষেপ না করে চিন্তিত গলায় বলে, পাঠালাম সম্পর্কের উন্নতি করতে। না জানি তোর গম্ভীর ইগো ওয়াল ভাই উন্নতির জায়গা আরও অনুভূতি করে চলে না আসে। নীলের কথা শুনে যারার কপালেও চিন্তার ছাপ স্পষ্ট হয়। যারা মলির মুখে ঠোঁট উল্টে বলে, ঠিক বলেছিস। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম আসছিল লিয়ার। মাত্রই ঘুম থেকে উঠল। লম্বা ঘুম দিয়ে লিয়ার মন মেজাজ দুটোই বেশ ফুরফুরে লাগছে। লিয়া ওয়াশরুম থেকে চোখে মুখে পানির ছিটা দিয়ে কেবলই বের হয়েছে। ব্যালকনিতে যাবে মুখ মোছার জন্য টাওয়াল আনতে। এমন সময় কলিং বেলের শব্দ হয়। সাথে সাথে মায়ের গলার আওয়াজও আসে। রাজিয়া সুলতানা ডেকে বলেন, এই লিয়া, কে আসছে দেখ তো। আমি কিচেনে কাজ করছি, যা তো দরজাটা খুলে দে। লিয়ার ব্যালকনির দিকে পা না বাড়িয়ে বিছানার উপর থেকে ওড়নাটা নিয়ে গলার সাথে ঝুলিয়ে নেয়। ড্রয়িং রুমের দিকে যেতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, এই সময় কে আসবে আবার? হয় নিচের আন্টি আর নয়তো সামনের ফ্ল্যাটে আন্টি। লিয়া এক হাতে দরজা খুলে